আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো হোয়াই ইউ নিড এ ডেডিকেটেড ল্যান্ডিং পেজ। তো ডেডিকেটেড ল্যান্ডিং পেজ কেন দরকার এটা আগে আমরা এই পুরো সিনারিওটা দেখে নিই, তারপরে আমরা মূল আলোচনায় ঢুকব। তো এখানে দেখা গেল যে হোয়াই ইউ নিড এ ডেডিকেটেড ল্যান্ডিং পেজ, একটা ডেডিকেটেড ল্যান্ডিং পেজ কেন আমাদের প্রয়োজন হবে। তার আগে হচ্ছে ডেডিকেটেড ল্যান্ডিং পেজটা কি এটা আপনারা জানেন। তারপর আমি একবার বলে দিই যে ডেডিকেটেড ল্যান্ডিং পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের অনেক ধরনের সার্ভিস থাকে এবং প্রতিটা সার্ভিসের নিতে এক একটা ইন্টেন্ট নিয়ে আমাদের পসিবল কাস্টমাররা আসে আমাদের সার্ভিসটা নেওয়ার জন্য। সো আমরা সে হিসেবে আমরা আমাদের ক্যাম্পেইনটা বিভিন্ন ক্যাম্পেইন তৈরি করি এবং একটা ক্যাম্পেইনে আবার বিভিন্ন অ্যাড গ্রুপ তৈরি করি কিসের উপর ভিত্তি করে, ইন্টেন্টের উপর ভিত্তি করে, কিওয়ার্ড ইন্টেন্টের উপর ভিত্তি করে, তারপরে অ্যাড মেসেজের উপর ভিত্তি করে, অফারের উপর ভিত্তি করে, অডিয়েন্স টার্গেটিংয়ের উপর ভিত্তি করে। সো আমরা যেই আলাদা আলাদা ক্যাম্পেইন এবং অ্যাড গ্রুপ তৈরি করতেছি এবং এক একটা অ্যাড গ্রুপের জন্য অথবা এক একটা ক্যাম্পেইনের জন্য যে আমরা আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করি সেটাকে আমরা ডেডিকেটেড ল্যান্ডিং পেজ বলতেছি। তো আমরা প্রথমে সিনারিটি দেখব, যে একটা সিনারিটি দেখব কী অবস্থা হয় ল্যান্ডিং পেজ ছাড়া, ল্যান্ডিং পেজ সহ। উইদাউট ল্যান্ডিং পেজ এতে আমাদের কোয়ালিটি স্কোর লো হয়, সিপিসি হাই হয়, কনভার্সন রেট লো হয় এবং রেজাল্ট কেমন হয়, স্কেলিং ফেইল্ড হয়, বাজেট বার্ন হয়, রাইট। আর আমরা যদি স্ট্যাটাসে গিয়ে দেখি যে ডেডিকেটেড ল্যান্ডিং পেজ থাকলে কি হয়, আমাদের কোয়ালিটি স্কোর বলা হচ্ছে হাই হয়, সিপিসি লো হয় এবং কনভার্সন রেট হায়ার আরওএস বা হাই হয়, আর রেজাল্ট স্কেল প্রফিটেবিলিটি। তো আমাদের তো এই ধরনের রেজাল্টই দরকার। তো আমরা এখন ভিতরে যে আলোচনাগুলো করব সেগুলোতে আমরা বোঝার চেষ্টা করব যে এই ল্যান্ডিং পেজ সহ এবং ল্যান্ডিং পেজ ছাড়া কেন এই ঘটনাগুলো ঘটে। ওকে, প্রথমে আছে ডেডিকেটেড ল্যান্ডিং পেজ কি, এটা অলরেডি আমি বলে দিয়েছি। তারপরেও একবার বলি যে ডেডিকেটেড ল্যান্ডিং পেজ হচ্ছে একটা বিশেষ ধরনের একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট ইউআরএল, যেটা একটা নির্দিষ্ট অ্যাড ক্যাম্পেইন একটি নির্দিষ্ট অ্যাড গ্রুপের জন্য তৈরি করা হয়। ঠিক আছে, তো এটা কিন্তু সাধারণত আমরা হোম পেজ বলবো না এটাকে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যেই কিওয়ার্ড ইন্টেন্ট আছে এবং অ্যাড মেসেজ আছে, অফার আছে এবং অডিয়েন্সকে নিখুঁতভাবে মিলিয়ে কনভার্সন রেট এবং আমাদের কোয়ালিটি স্কোরটাকে সর্বোচ্চ করা, এটাই হলো আমাদের ডেডিকেটেড ল্যান্ডিং পেজ। আচ্ছা, এই জিনিসটা আমি অলরেডি বলেই ফেলেছি যে ডেডিকেটেড ল্যান্ডিং পেজের মোটোটা কী, আর বা বলতে পারি যে হোয়াই ল্যান্ডিং পেজ ইজ ইম্পর্টেন্ট। তো আমাদের দেখেন যে এখানে লেখা আছে যে কিওয়ার্ড ইন্টেন্ট, অ্যাড মেসেজ, অফার, অডিয়েন্স। তো আমরা যখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, সেই ল্যান্ডিং পেজটা কোনো একটা অডিয়েন্সের জন্য কিন্তু আমরা তৈরি করতেছি, তাই না? এবং আমরা যখন একটা বিশেষ অফার দেওয়ার জন্য ওই অডিয়েন্সকে টার্গেট করি, তখন আমরা কি করি, আমরা কিছু কতিপয় কিওয়ার্ড রিসার্চ করি এবং সেই কিওয়ার্ড দিয়ে যখন কোনো কাস্টমার গুগলের সার্চ বারে গিয়ে সার্চ দেয় তখন কিন্তু একটা রেজাল্ট পায়, সেটাতে থেকে সে একটা অ্যাড পায়, সেই অ্যাডে সে কিছু অ্যাড কপি দেখতে পারে, হেডলাইন, ডেসক্রিপশন দেখতে পারে, সেটাকে আমরা অ্যাড মেসেজ বলতেছি। তো সেই মেসেজের সাথে মেসেজ দেখেই কিন্তু একজন কাস্টমার মোটিভেটেড হয়ে সে ওয়েবসাইটে চলে যায়। মানে আমি এখানে যে আমরা লিঙ্কটা দিব সেটাতে আমরা ডেডিকেটেড একটা ল্যান্ডিং পেজের যেহেতু কথা বলতেছি, তো সে ক্লিক করে একটা ল্যান্ডিং পেজে চলে যাবে এবং অ্যাড মেসেজে যেই সে মেসেজটা দেখেছে সেটা কিন্তু অবশ্যই ওয়েবসাইটেও কিন্তু থাকতে হবে। ঠিক আছে, সেই অফারের সাথে কিন্তু মিলতে হবে। তো এই হলো মোটামুটি ব্যাপার যে ডেডিকেটেড ল্যান্ডিং পেজ আমাদের উদ্দেশ্য কী, যে উদ্দেশ্য হচ্ছে এভাবে আমরা হচ্ছে কিওয়ার্ডের সাথে, অ্যাড মেসেজের সাথে, অফারের সাথে এবং যেই অডিয়েন্সকে টার্গেট করছি এটা যেন মিসম্যাচ না হয়, ম্যাচ হয়। ম্যাচ হইলে আমাদের কোয়ালিটি স্কোরটা বেড়ে যায়, আমাদের অ্যাডটা খুব ভালো পারফর্ম করে। পরবর্তী সেকশনে চলে যাই, যে এখন আমরা আলোচনা করব যে ডেডিকেটেড একটা ল্যান্ডিং পেজ আছে, এই ল্যান্ডিং পেজের স্ট্রাকচারটা কীরকম হবে।
প্রথমে আমরা 4টা সেকশনে এইটা নিয়ে আলোচনা করব। একটা হলো অ্যাবভ দ্য পেজ, অ্যাবভ দ্য ফোল্ড সেকশন, তারপরে হচ্ছে অ্যাবভ দ্য ফোল্ড সেকশন সংক্ষেপে বললে যে ওয়েবসাইটের যে প্রথম অংশটা, যে একটা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের হেড অংশ থাকে, টেইল অংশ থাকে, তো আবার হচ্ছে মাঝখানের অংশ থাকে। তো প্রথমেই যেই আমরা ওয়েবসাইটে ল্যান্ড করার পরে যে অংশটুকু দেখতে পারি, উপরের জায়গাটুকু, সেটাকে আমরা অ্যাবভ দ্য ফোল্ড সেকশন বলতেছি। প্রবলেম সলিউশন সেকশন, আমরা ওই ল্যান্ডিং পেজের কিছু জায়গাতে প্রবলেম অ্যান্ড সলিউশন সেকশন নিয়ে আলোচনা করব, যাতে হচ্ছে আমাদের যে কাস্টমাররা ওয়েবসাইটে ল্যান্ড করবে তারা যেন তাদের প্রবলেমের সাথে রিলেট করতে পারে। আচ্ছা, তারপর অফার সেকশন, যেটা আমি কনভার্সন ইঞ্জিন বলতেছি, এটা নিয়েও আলোচনা হবে। অবজেকশন হ্যান্ডেলিং সেকশনটা কি, এটা নিয়েও আলোচনা হবে। তো প্রথমে আমরা আসি অ্যাবভ দ্য ফোল্ড সেকশন। আমরা কিন্তু ডেডিকেটেড ল্যান্ডিং পেজের স্ট্রাকচারটা সাজাচ্ছি, যে একটা স্ট্রাকচার কেমন হবে। একটা দেখা যাক যে এইটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে প্লাম্বিং সার্ভিস দেয়, এবং যখন আমরা ল্যান্ডিং পেজে ঢোকার পরেই আমরা দেখেন যে এখানে আমরা কি প্রথমে দেখতেছি, এখানে আমরা উপরের যে সেকশনটা দেখতেছি সেখানে বুক নাও আছে, ফার্স্ট এড এমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস ইন দ্য এনওয়ে স্টেট, আবার হচ্ছে এখানে বেশ কয়টা বাটন দেখতেছি। তো এক কথায় এই প্রথম অংশটাটুকু আমরা দেখি কিন্তু অনেক, এবং নিচে দেখেন যে এখানে একটা আমাদের ফর্ম সাবমিশনের জায়গা নিচে দেখা যাচ্ছে কিছুটা। তো আমি যেটা আবার এখানে দেখেন যে এখানে আবার রেটিংয়ের ব্যবস্থা করা আছে। প্রথম দৃষ্টিতেই আমাকে ওয়েবসাইটটা খুব ভালো লাগতেছে। তো অ্যাবভ দ্য ফোল্ড সেকশন, উপরের এই সেকশনটাকে অ্যাবভ দ্য ফোল্ড সেকশন আমরা বলতেছি। তো এই অ্যাবভ দ্য ফোল্ড সেকশনের কী করতে হবে, কীভাবে সাজাইলে স্ট্রাকচারটা কীরকম হবে, সেগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব। ওকে, প্রথমে আসি হেডলাইনে। দেখেন, প্রথমে আমরা র্যান্ডমলি কিছু বিজনেস টাইপ নিয়েছি। আমাদের হেডলাইনে আমরা দেখি যে 24/7 পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ডালাস ইন টেক্সাস। এখানে দেখেন যে এমার্জেন্সি একটা ব্যাপার তৈরি করা হয়েছে, এখানে একটা লোকেশনের কথাও বলা হচ্ছে, এবং আমাকে ডিফাইন করে দেওয়া হচ্ছে যে আমি কোন ধরনের সার্ভিস দেই। সো ইটস এ গুড হেডলাইন। তারপরে দেখেন যে রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল পেস্ট কন্ট্রোল ইন আটলান্টা, এখানে লোকেশন দেওয়া আছে, এবং এটা কী ধরনের হচ্ছে পেস্ট কন্ট্রোল প্রোভাইড করে, সার্ভিস প্রোভাইড করে, সেটাতেও আমাদের হচ্ছে স্পেসিফিক করে বলা হচ্ছে। তো আমাদের হেডলাইনে আমাদের অবশ্যই এই ধরনের স্পেসিফিক বিষয় তুলে ধরতে হবে। তো আমরা ল্যান্ডিং পেজ হেডলাইনে আমরা হচ্ছে কিছু কম্প্যারিজনে যাই। দেখেন যে সার্ভিস, প্লাম্বিং সার্ভিস, এখানে আমরা যদি এইরকম সার্ভিস আমরা যদি এরকম হেডলাইন লিখি, তো আমরা হেডলাইনের কথা যদি বলি যে হেডলাইনটা কোনটা, দেখেন এই যে অ্যাবভ দ্য ফোল্ডে এই যে এখানে বড় করে লেখা আছে, এটা কিন্তু আমরা হেডলাইন বলতেছি, ঠিক আছে? তো এটা নিয়ে আর কনফিউশন হওয়ার দরকার নাই যে আমরা এই ধরনের জায়গাতে কী ধরনের হেডলাইন থাকলে ভালো হয়, এবং সেগুলো নিয়ে আমরা আমাদের ক্লায়েন্টকে কীভাবে সাজেস্ট করব। ওকে, তো এখানে আমরা দেখি যে প্রথমে দেওয়া আছে যে প্রফেশনাল প্লাম্বিং সার্ভিস ইন ডালাস। প্রথমে মনে হচ্ছে খুব ভালো হচ্ছে একটা হেডলাইন, কিন্তু আমরা যদি এখানে যদি এই হেডলাইনকে আরও যদি সুন্দরভাবে ফুটে তুলতে পারি, যেটাতে আমাদের কাস্টমাররা ট্রিগার হবে, সেটা কী রকম হতে পারে? সেম ডে প্লাম্বিং সার্ভিস। এখানে একটা আর্জেন্সি তৈরি করা হয়েছে, সাথে সাথে আপনি প্লাম্বিং সার্ভিস দেন, এটাকে এক্সপ্লিসিটলি বলে দেওয়া হয়েছে, এবং এখানে লোকেশনও দেওয়া আছে আপনি কোন এলাকার জন্য আপনি এই সার্ভিসটা দিয়ে থাকেন। এরপরে আছে এসি রিপেয়ার। দেখেন আরেকটা হেডলাইন দেখব, ট্রাস্টেড এসি প্রফেশনালস ইন শিকাগো। দেখেন এইভাবেও আপনি দিতে পারেন, এখানে এই হেডলাইনটাও আপনাকে সুন্দরভাবে দিতে পারেন। কিন্তু আমরা এখানে দেখি যে যদি আমরা সেম ডে এসি রিপেয়ার ইন শিকাগো, তো এখানেও একটা আর্জেন্সি তুলে ধরা হয়েছে, এখানে স্পেসিফিক কিছু বলে দেওয়া হয়েছে যে কী ধরনের রিপেয়ার, মানে কি রিপেয়ার করেন, এবং আপনার লোকেশনটাকেও দেওয়া হয়েছে। তো আমরা আর্জেন্সি, তারপরে আমাদের যদি আমাদের হেডলাইনের মধ্যে যেন কিওয়ার্ডটা থাকে, যেমন সেম ডে এসি রিপেয়ার, এটা কিন্তু একটা সুন্দর কিওয়ার্ড। ট্রাস্টেড এসি প্রফেশনালস, এটা কিন্তু কিওয়ার্ড না, এটাকে আপনি হচ্ছে একটা সুন্দর একটা হেডলাইন সাজাচ্ছেন মন গড়া। কিন্তু আমাদেরকে সত্যিই দেখতে হবে এই হেডলাইনের মধ্যে আমাদের হচ্ছে কিওয়ার্ডকেও ইন্টিগ্রেট করা যাচ্ছে কি না। সাথে সাথে আমরা যদি হচ্ছে লোকেশনটাও অ্যাড করে দিতে পারি, তো সেইগুলো অবশ্যই আমাদের হেডলাইনের জন্য খুবই ভালো হবে। ওকে, এরপরে হচ্ছে সাব হেডলাইনগুলো কি?
যেগুলো আমরা এই হেডলাইন একটা দেখে আসছি। তো হেডলাইনগুলোর পরে যে আরও কিছু কিছু শব্দের মাধ্যমে বা সেন্টেন্সের মাধ্যমে আমরা আরও বিস্তারিতভাবে কাস্টমারদের বলতে চাই আমি কি করি। ঠিক আছে? তো এগুলো হলো আমরা সাবহেড লাইনের মধ্যে রাখি। একটা আমরা দেখার চেষ্টা করি যে দেখেন যে প্রোটেক্ট ইউর হোম অ্যান্ড বিজনেস উইথ ইকো ফ্রেন্ডলি পেস্ট কন্ট্রোল ব্যাকড বাই এক্সপিরিয়েন্সড প্রফেশনালস। তো এখানে আমাদের কিওয়ার্ড ইন্টিগ্রেট করার কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা হেডলাইনে সাধারণত যেগুলো করেছি সেগুলো বিস্তারিতভাবে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। তো এরপরে আসতেছে হলো প্রাইমারি সিটিএ বা আমরা হচ্ছে প্রাথমিকভাবে সরি ওকে। তো প্রাইমারি সিটিএ সেগুলো হলো আমাদের কল টু অ্যাকশনটা কী হবে। ধরেন যে আমি কিছু এক্সাম্পল রাখছি এখানে যে গেট এ ফ্রি কোড, বুক পেস্ট কন্ট্রোল সার্ভিস, কল অ্যান্ড এক্সামিনেটর নাও। তো এই ধরনের আমরা সিটিএ সার্ভিসগুলো আমরা রাখবো। তো আমরা কল টু অ্যাকশনটা যে অ্যাবভ দ্য ফোল্ডে যে কল টু অ্যাকশনটা থাকবে, কোনগুলো ব্যাড সিটিএ হয় কোনগুলো গুড সিটিএ হয় সেটার একটা এখানে রাখা হয়েছে। সেটা হলো যেমন আমরা সাবমিট দেই, অনেক সময় ফর্ম ফিল আপের শেষে সাবমিট দেই বা ওই বাটনটা থাকে আর কি। কিন্তু আমরা যদি এটার পরিবর্তে বুক এমার্জেন্সি সার্ভিস নাও বা গেট মাই ফ্রি কোড, ফিক্স মাই প্লাম্বিং টুডে, এই ধরনের যদি সিটি আমরা রাখি তাহলে কিন্তু হচ্ছে এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে কাস্টমারদের জন্য। তো এরপরে আমরা হিরো ইমেজ বা ভিডিও আমরা নিয়ে কথা বলবো। অ্যাবভ দ্য ফোল্ডে এই বিষয়টাও রাখতে হবে যে দেখেন যে একটা একটা আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটকে মানে এমন হয় যেন ইট শুড বি লুকড প্রফেশনাল। হ্যাঁ, তো প্রফেশনাল যদি না হয় কিন্তু আমাদের কিন্তু কাস্টমাররা বাউন্স ব্যাক করে চলে যাবে। তো এখানে দেখেন যে আমাদের টেকনিশিয়ান, আমরা দুইটা উদাহরণ দিচ্ছি, স্প্রেইং দ্য এক্সটেরিয়র অফ এ হোম। আর একটা আছে যে এটার মানে কি, যে এটার মানে হচ্ছে একজন টেকনিশিয়ান হচ্ছে বাড়ির হচ্ছে এক্সটেরিয়রে হচ্ছে স্প্রে করতেছে। তো এইরকম একটা স্টিল ইমেজ থাকবে আপনার ওয়েবসাইটে। তো তারপরে ব্র্যান্ডেড পেস্ট কন্ট্রোল ভেহিকল উইথ টেকনিশিয়ান, একটা আপনার পেস্ট কন্ট্রোল ভেহিকল থাকবে এখানে, মানে ব্র্যান্ডেড, মানে সেখানে আপনার গাড়ির গায়ে আপনার কোম্পানি নেম এবং আপনার কী করেন এগুলো সুন্দর লেখা থাকবে। এবং সেখানে সাথে টেকনিশিয়ান থাকবে। টেকনিশিয়ানে আর একটা ব্যাপার হতে পারে যে টেকনিশিয়ানদের ইউনিফর্ম থাকবে। ইউনিফর্ম পরিহিত কোনো টেকনিশিয়ান আপনার হচ্ছে ওয়েবসাইটের ইমেজ আকারে হচ্ছে রাখবেন। সো এইগুলো করলে কি হবে, এগুলো করলে আপনার হচ্ছে ওয়েবসাইটটাকে অনেক প্রফেশনাল মনে হবে, ফলে বাউন্স ব্যাক করার সম্ভাবনা কমে যাবে আর কি। তার পরবর্তী সেকশনে যাই, ট্রাস্ট ইন্ডিকেটর। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা অনেকভাবে ট্রাস্ট ইন্ডিকেটর অ্যাড করি। তো আমি দুইটা উদাহরণ রেখেছি এবং এটার সাথে সাথেও কিছু কীভাবে ট্রাস্ট ইন্ডিকেটর, ট্রাস্ট এলিমেন্টগুলো আমরা যুক্ত করতে পারি সেই জিনিসগুলো আমরা হচ্ছে দেখব। তো আমরা এখানে বেশ কয়টা রেখেছি যে গুগল রিভিউ রেটিংটা আসলে কিভাবে আমরা হচ্ছে এগুলো আমরা এক এক করেই সবগুলো দেখি। আচ্ছা, তো এখানে আসছে হলো গুগল রিভিউ রেটিংটা কি। সেটা হচ্ছে যে ধরেন যে 4.8 আউট অফ 5 রেটিং, 350 পিপল, 50 প্লাস গুগল রিভিউস, এইরকম হচ্ছে গুগলের মাধ্যমে রিভিউ নেওয়া থাকতে হবে। ঠিক আছে? তো এগুলো আমরা হচ্ছে বিভিন্ন মাধ্যমে এই যেমন গুগল বিজনেস প্রোফাইলের মাধ্যমে আমরা কিন্তু এই রেটিংগুলো কিন্তু নিতে পারি। ঠিক আছে? তো এগুলো কিন্তু আবার ওয়েবসাইটে আমি কিন্তু যুক্ত করতে পারবো। তো যুক্ত করলে কি হবে যে এটাতে আমার ট্রাস্ট বেড়ে যাবে। ঠিক আছে? তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে লাইসেন্স অ্যান্ড ইনশিওর্ড ব্যাচ। হ্যাঁ, ইনশিওর্ড ব্যাট এটার মধ্যে হইতে পারে যে স্টেট সার্টিফাইড, অনেক ধরনের হচ্ছে আরও এলিমেন্ট আমরা যুক্ত করতে পারি এটার মাধ্যমে। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সের মধ্যে আমরা কি অ্যাড করতে পারি, ধরেন যে সার্ভিং ডালাস সিন্স 2008, মানে 2008 সাল থেকে ডালাস নগরীতে সে সার্ভ করতেছে। অথবা ট্রাস্টেড বাই
10,000 প্লাস কাস্টমার, যে 10,000 কাস্টমারকে অলরেডি সার্ভ করে ফেলছে। তো এইগুলো এক্সপিরিয়েন্স আমার ওয়েবসাইটে কিন্তু আমি ট্রাস্ট এলিমেন্ট হিসেবে যোগ করতে পারি, অথবা দিতে পারি সেম ডে প্রমিস, যে অনেক মানুষের আসলে ওই দিনেই হচ্ছে সার্ভিসটা নেওয়ার দরকার পড়তে পারে। তো যাদেরকে আপনি টার্গেট করতেছেন, তো আপনি যদি এই ধরনের কথা লিখেন যে কী রকম কথা, যে সেম ডে অ্যাপয়েন্টমেন্টস অ্যাভাইলেবল, এই রকম কথা, যে বা অথবা ইমার্জেন্সি সার্ভিস 24/7, এইগুলো তাহলে কিন্তু কাস্টমার ট্রিগার হবে। আমরা নেক্সটে চলে যাই, দেখি যে লোকাল বিজনেস আইডেন্টিটি। লোকাল বিজনেস আইডেন্টিটি এটার মধ্যে আমরা কী রাখতে পারি, যে লোকাল অফিস অ্যাড্রেসটা আপনি যুক্ত করতে পারেন, আপনি সার্ভিস এরিয়া ম্যাপটা আপনার হচ্ছে ওই বিজনেসের সাথে আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে আমরা দেখব হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড সার্টিফিকেশনের, দেখব যে অ্যাওয়ার্ড অ্যান্ড সার্টিফিকেশনের মধ্যে ধরেন যে বিবিবি অ্যাক্রিডেট, তা অথবা গুগল গ্যারান্টিড, এই ধরনের হচ্ছে গুগল সার্টিফাইড যদি কিছু থাকে আপনারা অ্যাড করতে পারেন, এতে ট্রাস্ট এলিমেন্টটা বাড়ে। তা মিটিওর টেকনিশিয়ান, এই ধরনের হচ্ছে সেগমেন্ট সেকশন রাখা যায়, যেটা অ্যাবভ দ্য ফোল্ড সেকশনের মধ্যেই থাকতে পারে। তো সেখানে আপনি টেকনিশিয়ানের ছবি অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে টেকনিশিয়ানদের নাম এবং ইয়ার অফ এক্সপিরিয়েন্স এগুলো অ্যাড করতে পারেন। ইউনিফর্ম প্রফেশনালস, মানে একটা প্রফেশনাল থাকবে তাদের, মানে আপনার যেই টেকনিশিয়ানরা থাকবে তাদের হচ্ছে ইউনিফর্ম পরিহিত টেকনিশিয়ান থাকবে, এতে প্রফেশনাল মনে হয় এবং ট্রাস্ট বেড়ে যায়। আচ্ছা, তারপরে স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড, এইরকম ধরনের যদি আপনারা অফার করেন, যে ধরেন যে এইরকম কথা লিখতে পারেন যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড, অথবা এরকম লিখতে পারেন যে মানি ব্যাক গ্যারান্টি, এই ধরনের কথা কিন্তু লেখা যায়, ঠিক আছে। সো আমরা আরও কিছু আছে, যে পরেরটাই গিয়ে দেখতে পারি, যে বিফোর অ্যান্ড আফটার ইমেজ, যে আপনারা যে সার্ভিস দিয়েছেন এখানে একটা ইমেজ রাখেন, যে আগের ইমেজ, এবং সেই সার্ভিস দেওয়ার পর আপনারা সার্ভিস দেওয়ার পর সেটার হচ্ছে পরবর্তী ইমেজটা আপনি দিতে পারেন। তাহলে কম্পেয়ার করে আপনাদের কাজটা কত দক্ষভাবে করেন, এটাতে একটা ট্রাস্ট বেড়ে যায়। অথবা টেস্টিমোনিয়ালস, আপনার রিভিউয়ের ব্যাপারগুলো কেউ হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড করতে পারেন, যে আপনার ক্লায়েন্ট স্যাটিসফাইড ক্লায়েন্টদের টেস্টিমোনিয়ালটাগুলো অ্যাড করতেই পারেন আপনি। প্রবলেম অ্যান্ড সলিউশন সেকশন, আমাদের দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ট্রাকচার, যেটা আমরা ডেডিকেটেড ল্যান্ডিং পেজের স্ট্রাকচারের দ্বিতীয় নম্বর অংশ হচ্ছে প্রবলেম অ্যান্ড সলিউশন সেকশন। সেখানে আমরা কী ধরনের বিষয় অ্যাড করতে পারি, সেখানে আমরা অ্যাড করতে পারি প্রবলেম অ্যাড করতে পারি, যেটা কাস্টমারদের প্রবলেম, এবং সেখানে সলিউশন কীভাবে হতে পারে সেই ধরনের কথা অ্যাড করতে পারি, এবং সেখানে বেনিফিট অ্যাড করতে পারি। এর ফলে আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের যে কাস্টমাররা আমাদের পেজ ল্যান্ডিং পেজে আসবে, তারা যেন এসে বুঝতে পারে আমরা কী ধরনের প্রবলেম অ্যাড্রেস করি এবং কীভাবে সলিউশন দেই, এবং এর মাধ্যমে কাস্টমার কীভাবে বেনিফিটেড হবে। তো আমরা প্রবলেমটা একটা উদাহরণ দিয়ে দেখি, যে এভরি মিনিট অফ ডিলে ক্যান কজ এক্সপেন্সিভ ওয়াটার ড্যামেজ, ঠিক আছে। কারো একজন ওয়াটার ড্যামেজ হয়েছে, এবং এর ফলে প্রত্যেক মিনিটে তার কী ধরনের হচ্ছে ক্ষতি হবে। তো আমরা সলিউশন হিসেবে আমরা দেখতেছি দিব, আমরা সেখানে অ্যাড্রেস করবো এইভাবে, যে আওয়ার লাইসেন্স ইমার্জেন্সি প্লাম্বার্স অ্যারাইভ উইথিন 30 মিনিটস, মানে আপনার যে হচ্ছে প্রত্যেক মিনিটে আপনার জন্য ক্ষতিকর, তো আমরা তার 30 মিনিটের মধ্যেই আপনার এই সার্ভিসটা দিতে পারবো। তারপরে বেনিফিটটা কি, স্টপ দ্য লিক ফার্স্ট অ্যান্ড প্রোটেক্ট ইউর হোম, আমরা এই ধরনের একটা বেনিফিট, মানে এই ধরনের একটা কথা ব্যবহার করতেছি। এর ফলে এই কথাগুলোর মাধ্যমে আমাদের কাস্টমাররা কিন্তু ট্রিগার হয়। আমরা 3 নাম্বার সেকশন, যেটা অফার সেকশন, যে আমাদের ডেডিকেটেড ল্যান্ডিং পেজের যে হচ্ছে স্ট্রাকচার, তার মধ্যে 3 নাম্বার সেকশন হচ্ছে অফার সেকশন, কনভার্সন ইঞ্জিন যেটাকে আমরা বলতেছি। দেখেন এখানে আমাদের যে এই সেকশনটা আমাদের কাছে খুবই, আমি বলবো যে ক্রিটিক্যাল, এবং খুবই হচ্ছে স্পেসিফিক হওয়া জরুরি। কেন জরুরি এখানে, যে দেখেন যে আমরা এখানে হাইলাইট করব এমন একটা অফার যেটা আমার
ক্লায়েন্ট সত্যিই সেটা অফার করে এবং সেই অফারের মাধ্যমে তার কী ধরনের রিস্ক রিডাকশন হয় সেই জিনিসগুলো আমরা অ্যাড করব। দেখেন আমি এখানে বৈশিষ্ট্যগুলো দিছি যে আমাদের অফার সেকশন হতে হবে ক্লিয়ার এবং এখানে স্পেসিফিক হতে হবে এবং রিস্ক রিডিউস হতে পারে এবং টাইম সেন্সিটিভ হতে পারে। এটা অবশ্য আমাদের একটা হচ্ছে বিজনেস অনুযায়ী আলাদা আলাদা হয়। আমরা একটা উদাহরণ দিয়েছি যে গেট এ ফ্রি প্লাম্বিং ইন্সপেকশন ওর্থ $1000 টুডে অনলি, যে আজকের জন্য আমাদের প্লাম্বিং সার্ভিসের জন্য $1000 ফ্রি ইন্সপেকশন আমরা ফ্রি দিচ্ছি। তো এই হেডলাইনের মাধ্যমে আমরা একটা স্পেসিফিক বিষয় বলেছি এবং ক্লিয়ারভাবে বলেছি এবং এখানে কিন্তু কাস্টমারদের হলো রিস্ক নাই, এটা যেহেতু ফ্রি এবং টাইম সেন্সিটিভ কি আজকের জন্য, এইগুলো দিয়ে আমি আমার ক্লায়েন্টকে আমার কাস্টমারকে এখানে ট্রিগার করার চেষ্টা করতেছি। তো এটা অফার সেকশন একটা, এই অফারটা এক একটা বিজনেসের জন্য এক একটা হতে পারে, সবাই ফ্রি ইন্সপেকশন নাও দিতে পারে বা সবার প্লাম্বিং ইন্সপেকশনের ওর্থ $1000 নাও হতে পারে, আর এর চেয়েও বেশি হতে পারে, কমও হতে পারে। তো আমাদেরকে ওইটা মিলায়া দিতে হবে এবং টাইমটা আজকের জন্য আমি এখানে দিচ্ছি টুডে অনলি। এখানে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে সে কয়দিনের জন্য এই অফারটা দিতে চায় বা এটা পার্মানেন্টলি দিতে চায়, এইভাবে ইন্সপেকশনটা তাদের জন্য ফ্রি, সেটা স্ট্র্যাটেজি ডেভেলপ হবে ক্লায়েন্টের সাথে কথা বলার মাধ্যমে। তো এইটা হলো ব্যাপার। আমাদের 4 নাম্বার হচ্ছে জায়গাটা হচ্ছে যে আমাদের 4 নাম্বার যেই হচ্ছে অংশটুকু সেটা হলো অবজেকশন হ্যান্ডেলিং। ওকে, অবজেকশন হ্যান্ডলিং। আচ্ছা, অবজেকশন হ্যান্ডলিং স্ট্র্যাটেজি আসলে এটা কি? দেখেন, আপনার কাস্টমারদের অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো আমরা যদি সে আমার এখানে সাইন আপ করার পর বা কল করার পর তাকে যদি এইসব কিছু প্রশ্নের উত্তর আমাকে এক এক করে দিতে হয়, তাহলে এটা প্র্যাকটিক্যালি একটা কোনো বিষয় না। আমরা যেটা করতে পারি যে আমরা কিছু কমন প্রশ্নের উত্তর আমরা একটা ফ্যাক্ট সেকশন করতে পারি বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যেটাকে বলা হয় ফ্যাক্ট। তো এইটা তৈরি করে আমরা কিছু প্রশ্ন এবং উত্তর সাজায় রাখতে পারি, ফলে আমাদের ওয়েবসাইট সম্পর্কে যেই কাস্টমারটা হাইলি ইন্টারেস্টেড সে এগুলো পড়ে আমাদের সম্পর্কে আগেই জেনে যাবে এবং দেন কল করবে। এই ধরনের অংশটা আমরা অবজেকশন হ্যান্ডেলিং সেকশনের মধ্যে রাখবো। যেমন এখানে উদাহরণ হতে পারে, ফ্যাকের মধ্যে থাকতে পারে যে হাউ ফাস্ট ক্যান উই অ্যারাইভ, আমরা কত সময়ের মধ্যে অ্যারাইভ করি, যেমন 30 মিনিটসের মধ্যে আমরা অ্যারাইভ করি। আর ইউ সার্টিফাইড, আপনার কি সার্টিফাইড, সেটা ইয়েস উই আর সার্টিফাইড। এই ধরনের প্রশ্ন, কার মাধ্যমে সার্টিফাইড, এইগুলো কথাও লিখে দেওয়া যেতে পারে। ডু ইউ অফার এ ওয়ারেন্টি, আপনার ওয়েবসাইটের যে সার্ভিস প্রোভাইড করতেছি সেটির কি ওয়ারেন্টি আছে? ইজ দেয়ার এনি হিডেন ফিস, কোনো হিডেন ফিস আছে? নো, উই ডোন্ট হ্যাভ এনি হিডেন ফিস। এইরকম টাইপের কথা দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে এই অবজেকশন হ্যান্ডেলিং স্ট্র্যাটেজিটা নিয়ে আমরা ফ্যাক্ট তৈরি করার মাধ্যমে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিতে পারি। ফলে আমার ক্লায়েন্টরা কিন্তু আমার বিজনেসের আমার অফার সম্পর্কে তারা ক্লিয়ার থেকে গেল। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব হলো ল্যান্ডিং পেজ লোডিং টাইম। ঠিক আছে, আমাদের 4টে সেকশনের কথাবার্তা শেষ। মোটামুটি আমাদের ল্যান্ডিং পেজ স্ট্রাকচারটা কী হবে, অ্যাবভ দ্য ফোল্ডের স্ট্রাকচারটা কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা যেটা পরবর্তী আলোচনা সেটা হলো ল্যান্ডিং পেজ লোডিং টাইম। তো ল্যান্ডিং পেজ লোডিং টাইমটা কেমন হবে? দেখেন যে আপনার যে ওয়েবসাইট খুব ভালোভাবে সাজানো, কিন্তু আপনার যদি ওয়েবসাইটের লোডিং টাইম খুব বেশি হয় তাহলে কিন্তু ক্লায়েন্টরা বাউন্স ব্যাক করে, কাস্টমাররা বাউন্স ব্যাক করে চলে যাবে। আপনার আদর্শ একটা ওয়েবসাইটের বাউন্স ব্যাক আপনার লোডিং টাইম হতে পারে 5 থেকে 2 থেকে 7 সেকেন্ড এরকম হতে পারে। তো ই কমার্স বিজনেসের জন্য একটু বেশি হতে পারে। আবার ওয়েবসাইটের যেহেতু সার্ভিস বিজনেসের পেজ সংখ্যা কম থাকে, এখানে খুব দ্রুত যেন লোড হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এটা চেক করে ক্লায়েন্টকে বলতে হবে, ক্লায়েন্ট তার ডেভেলপারের মাধ্যমে এটা ঠিক করে নেবে যদি লোডিং টাইম বেশি হয়।
আচ্ছা, এখন দেখা যাক যে হাউ টু মেক এ ল্যান্ডিং পেজ মোবাইল ফ্রেন্ডলি। কীভাবে আমরা একটা ল্যান্ডিং পেজকে মোবাইল ফ্রেন্ডলি করতে পারি সেটা আমরা জানব। এখন যে এটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এভাবে বলতে পারি, আমরা ডিভাইস অনুযায়ী কিন্তু আমাদের কনভার্সন আমাদের কেমন হয় এটা যদি প্রশ্ন করি, যেমন আমাদের কনভার্সন যেগুলো হয় সেটাগুলো মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটার হচ্ছে এগুলো ডিভাইস থেকে। কিন্তু আমরা আমাদের একটু আমাদের গুগল অ্যাডসের ম্যাট্রিক্স থেকে দেখতে হবে যে আমাদের কোন ডিভাইস থেকে বেশি কনভার্সন হচ্ছে। এটা কিন্তু আমরা সহজেই আমরা কিন্তু দেখতে পারি, ঠিক আছে? সেটা নিয়ে আমরা আলোচনা না যাই। তো আমাদের দেখতে হবে যে কোনটা থেকে আমাদের কনভার্সন বেশি হয়। সাধারণত মোবাইল ফোন থেকেই ব্যবহারকারীদের লেজি অডিয়েন্স এরাই কিন্তু বেশি হচ্ছে মানে ফোন থেকেই কিন্তু বেশি আমাদের অনেক বিজনেসই, বেশিরভাগ বিজনেসই আমি বলবো যে ফোন থেকে বেশি কনভার্ট হচ্ছে। তাহলে ধরি আমাদের মোবাইল ইউজাররা বেশি, তাহলে তাইলে তাইলে কী করা যাবে, নিজের মোবাইল দিয়ে কাস্টমার হয়ে ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্রাউজ করে আমরা দেখব যে হচ্ছে আমার ওয়েবসাইটে আমার ফোন থেকে ওয়েবসাইটটাকে কেমন লাগতেছে। ওকে, সো মোবাইল কনভার্সন বেশি হলে মোবাইলের জন্য অপটিমাইজ করা বা মোবাইল ফ্রেন্ডলি করা কিন্তু উচিত, ঠিক আছে? তো আমরা কিভাবে মোবাইল ফ্রেন্ডলি করব সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে যদি আমি বলি যে মোবাইলে কেমন দেখা যাচ্ছে, কালার কেমন, লেখা কেমন, সেগুলো হচ্ছে আমি কেমন দেখতেছি সেটা নিয়ে একটা হচ্ছে রিপোর্ট করা। তারপরে মোবাইলের বাটনগুলো স্পষ্ট আছে কি না সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। ই কমার্স বিজনেসের অ্যাড টু কার্ট বা পার্সেস বাটনের জন্য অনেক স্ক্রল করতে হচ্ছে কি না সেটাও দেখতে হবে। লিড বিজনেসে অনেক বেশি সিটিএ বাটন কিন্তু আবার থাকা যাবে না, সেগুলো মোবাইল ফ্রেন্ডলি করা জরুরি। তবে আমি যদি মোবাইল ফার্স্ট ডিজাইন, যে মোবাইল অনুযায়ী আমাদের ল্যান্ডিং পেজটা কীরকম হওয়া উচিত, যে এইটা যদি একটু মানে স্পষ্টভাবেই আমরা যদি কথা বলতে চাই তাহলে আমি বলবো এক নাম্বার হচ্ছে থাম ফ্রেন্ডলি। ওকে, আমাদের থাম ফ্রেন্ডলি হতে হবে। মানে আমি যখন স্ক্রল করি আমরা কিন্তু আমাদের থাম দিয়ে কিন্তু হচ্ছে স্ক্রলটা করি, তাই না? তো আমাদের এই থাম দিয়ে কিন্তু যেন সহজেই স্ক্রলটা করতে পারি, ঠিক আছে? তো এইটা হলো ব্যাপার। তারপরে ২ নাম্বার ব্যাপারটা হলো দ্রুত লোড হওয়া। আমার কিন্তু শুধু ওয়েবসাইটটা আমি ব্রাউজার থেকেই ফাস্ট হচ্ছে কি না বা মোবাইল থেকেই স্পিড ঠিক আছে কি না, এগুলো কিন্তু আমাদের হচ্ছে চেক করে দেখতে হবে। সংক্ষিপ্ত সেকশন, যে মোবাইলে অনেক সময় দেখা যায় যে মোবাইলে দেখার সময়ে আমাদের মূল সেকশনগুলো হচ্ছে আলাদা আলাদা হয়ে যায়। সেটার জন্য মোবাইল অনুযায়ী যে যেন খুব সহজেই আমরা সেকশনগুলোকে সহজেই হলো অ্যাট এ গ্ল্যান্সে দেখতে পারি, সেগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। স্টিকি সিটিএ এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের যে কল টু অ্যাকশন বাটনটা আমরা স্ক্রল করার পর আমাদের সিটিএ বাটনগুলো হারিয়ে যায়। তো একবার বলতেছি আমরা যে বেশি সিটিএ রাখা যাবে না, কিন্তু আবার বলতেছি যে হচ্ছে সিটিএটা রাখতে হবে। এটার জন্য আমরা স্টিকি সিটিএ একটা নেব, যেটা আপনি যতই স্ক্রল করেন সিটিএ বাটনটা উপরে ভেসেই থাকবে। তো এইভাবে আমরা আমাদের মোবাইল ফার্স্ট ডিজাইনটা তৈরি করতে পারি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কখন নতুন আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করা যাবে। যে আমরা আগেই বলেছি যে ল্যান্ডিং পেজ হলো একটা ক্যাম্পেইনের জন্য আমরা আলাদাভাবে তৈরি করি বা একটা অ্যাড গ্রুপের জন্য আলাদা করি। কখন করি সেগুলো আমরা প্রথমেই আলোচনা করেছি। তো আমি আরেকবার বলে দিই যে আমাদের কিওয়ার্ডের ইন্টেন্ট যদি ভিন্ন হয় তাহলে আমাদের ল্যান্ডিং পেজটা আলাদা লাগবে। আমরা প্লাম্বিং সার্ভিস অফার করি, আমি সাথে সাথে যদি আমার অন্য ধরনের কোনো সার্ভিস থেকে থাকে তাহলে প্লাম্বিং সার্ভিসের জন্য আলাদা, ড্রেন ক্লিনিং সার্ভিসের জন্য আলাদা, এইরকম মানে আলাদা কিওয়ার্ড ইন্টেন্ট। সো আমাদের ল্যান্ডিং পেজটাও ভিন্ন হবে। আমাদের ভিন্ন অডিয়েন্স যদি থাকে, যে আমাদের টার্গেটেড অডিয়েন্স আমাদের যদি কেউ ড্রেনের কাজ করাবে, ড্রেন ক্লিনিংয়ের কাজ করাবে, কেউ আমাদের লিকেজ সারাই নেবে, তাহলে আমাদের অডিয়েন্স কিন্তু আলাদা। তো আমাদের সে অনুযায়ী আমাদের ভিন্ন ল্যান্ডিং পেজে আমরা তৈরি করব। ভিন্ন লোকেশনের জন্য অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজটা আলাদা করতে হবে। কারণ হচ্ছে আমরা লোকেশনে টেক্সাসের হচ্ছে জন্য ধরেন যে অডিয়েন্স তৈরি করতেছি, আমরা হচ্ছে টার্গেট করতেছি বিজনেস করার জন্য, আবার এনওয়াইসির জন্যও করতেছি। তো আমাদের লোকেশন যখন আলাদা হয়ে যাবে, আমাদের হচ্ছে এই লোকেশন আলাদা হওয়ার কারণে
আমাদের অনেক ধরনের হচ্ছে ম্যাট্রিক্সেরও পরিবর্তন হয়, যেমন সিপিসিতে পরিবর্তন আসে, সিটিআরে পরিবর্তন আসতে পারে। তো আমরা কিন্তু লোকেশন আলাদা এক হইলে ওগুলো কিন্তু ঠিকমতো অপটিমাইজ করতে পারবো না। হ্যাঁ, সো এই কারণে আমরা হচ্ছে লোকেশনটা আলাদা করে, একইভাবে ভিন্ন অফার থাকলে বা ভিন্ন প্রাইস পয়েন্ট থাকলেও আমরা ল্যান্ডিং স্পেসটা আলাদা করে ফেলি। ওকে, কনভার্সন ডাটা ইনহ্যান্স কনভার্সনের জন্য আমরা যখন ফর্ম ফিল্ডে যাই, সেই ফর্ম ফিল্ডে আমরা কয়টি হচ্ছে এই ঘর রাখতে পারি, সেই ঘরগুলো মাধ্যমে তো আমরা অনেক পার্সোনাল ইনফরমেশন নিয়ে যাই। তো আমাদের কনভার্সন ডাটা ইনহ্যান্স কনভার্সনের জন্য আমরা এই তথ্যগুলো, ইমেইল, ফোন, নেম, সিটি, স্টেট, কান্ট্রি, এই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ই কমার্স ইউজার সাইকোলজি, এখানে আমাদের আচ্ছা, এইখানে কেন হচ্ছে আসলে আমাদের ই কমার্স বিজনেসের ক্ষেত্রে, আচ্ছা এটা না বলি, সিটিএ ইমপ্রুভমেন্ট প্ল্যান অ্যান্ড কনভার্সন অ্যাকশন। সো আমাদের সিটিএ ইমপ্রুভমেন্ট কিভাবে করব এবং কনভার্সন অ্যাকশন কীভাবে বাড়াবো, এই ধরনের কিছু কথা এখানে আছে। সেটা হলো সিটিএ বাটন। আমাদের প্রথম কথা হলো সিটিএ বাটনটা ভিজিবল হতে হবে। এমন বাটন তৈরি করলেন যে বাটনই দেখা যাচ্ছে না, আর সেখানে কালার কম্বিনেশন দেখতে হবে, কালার সায়েন্স আছে। তো আমরা খুব সহজেই চ্যাট জিপিটির মাধ্যমে কোন কালারের সাথে কোন কালারের কম্বিনেশন ভালো হয় সেগুলো কিন্তু আমরা তার থেকে বলে শুনে নিতে পারি, ঠিক আছে। এবং সেই হিসেবে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে কিন্তু আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারি। বুক অ্যাপয়েন্টমেন্ট, ক্লিক করার পর সরাসরি ফর্মে নিয়ে যেতে হবে, ক্লিক করলে হোম পেজে নিয়ে যায়। এই রকম প্রবলেম কিন্তু আছে যে অ্যাডে একটা দেখলেন, দেখার পর আমি তো সরাসরি আমাদের ফর্মে নিয়ে যাবে, তাই না? কিন্তু দেখা গেল যে ওই ফর্মে যেতেও আমাকে স্ক্রল করতে হচ্ছে। দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। তাহলে উই হ্যাভ টু সলভ দিস অ্যান্ড টেল দ্য ক্লায়েন্ট দ্যাট ইউর ইনকামিং customers are not landing on the right position or right point. সো তারপরে আমরা যদি যাই হলো ফর্ম ছোট সহজ রাখা উচিত। প্রয়োজনীয় নেম, ধরেন যে নেম থাকবে, ইমেল থাকবে, ফোন থাকবে, জিপ কোড, এখানে 4টা ফিল্ড আমরা যদি রাখতে পারি বা 5টা ফিল্ড রাখতে পারি, কিন্তু আমরা যদি 9টা 10টা ফিল্ড রাখি, এটা ক্লায়েন্টের জন্য খুব একটা, কাস্টমারদের জন্য খুব একটা মানে রিল্যাক্সের কাজ হয় না, একটা হচ্ছে কমফোর্টেবল তারা ফিল করে না। তো কম্পিউটার ওয়েবসাইট অ্যানালাইসিসও তো করতে হবে আমাদের। তো আমরা যখন সিআরও অডিট করব তখন আমাদের অবশ্যই এই অ্যাড ট্রান্সপারেন্সি গুগলের যেই অ্যাড ট্রান্সপারেন্সি জায়গাটা আছে, ওয়েবসাইটটা আছে, সেখানে আমাদেরকে গিয়ে আমাদের দেখতে হবে যে আমরা আমাদের কম্পিউটারে কী অ্যাড চালাচ্ছে, কীভাবে অ্যাড চালাচ্ছে, পিম্যাক্স চালাচ্ছে নাকি সার্চ অ্যাড চালাচ্ছে, তারা সার্চ অ্যাডগুলোতে কীভাবে করছে বা পিম্যাক্সগুলো কীভাবে করছে। সো আমরা সম্পূর্ণ অ্যানালাইসিস ওখানে করতে পারি, কিন্তু ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে কম্পিউটার কারা তারা জানতে হবে। তো আমরা এটা খুব ভালোভাবেই আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি আছে যেভাবে আমরা আমাদের কম্পিউটারদের ব্যবহার করতে পারি। তো আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছেন, সেটা সার্চের যাওয়ার পর যে রেজাল্টগুলো আসে, সেই রেজাল্টগুলোর মধ্যে যে ওয়েবসাইটগুলোর সাথে আসে, এগুলো কিন্তু আমাদের কম্পিউটার সাথে সাথে আমরা চ্যাট জিপিটি বা ডিপসিকি অথবা পারপ্লেক্সিটি অথবা ক্লডকে বলেও আমরা কিন্তু এই ওয়েবসাইটগুলো বের করতে পারি। সো আমরা যখন ওয়েবসাইটগুলো পাবো, তাদের হচ্ছে অ্যাড ট্রান্সফারেন্সে তাদের অ্যাড স্ট্র্যাটেজিগুলো দেখব। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ট্রাফিক ম্যাচ ইন্টেন্ট রুল, এটাও হচ্ছে আমাদের সিআরও অডিটের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যদিও একটু কিছুটা আলোচনা করা হয়েছে। ধরেন যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনার পসিবল যে কাস্টমার হতে পারে, সে আপনার গুগলে সার্চ করলো এবং কোনো একটা কিওয়ার্ড দিয়ে তো সে সার্চ করবে। তো এটা হলো তার সার্চ টার্ম, ঠিক আছে। এই সার্চ টার্মের উপর ভিত্তি করে সব সময় একটা অপশন তৈরি হয় এবং অপশন অনুযায়ী আপনি কিন্তু সার্চ রেজাল্টে চলে আসেন। আচ্ছা, তাহলে আমরা ওই কাস্টমারটা সার্চ রেজাল্টে যেই অ্যাডগুলো দেখতেছে, সেই অ্যাডগুলোতে কিছু আমরা স্ট্র্যাটেজিক্যালি কিছু অ্যাড কপি তৈরি করি, কিছু হেডলাইন তৈরি করি, কিছু ডেসক্রিপশন তৈরি করি, কিছু এক্সটেনশন যোগ করি, কিছু অফার যোগ করি। সো এইগুলোর মাধ্যমে আমরা একটা প্রমিস তৈরি করি কাদের সাথে, আমাদের কাস্টমারদের সাথে একটা প্রমিস তৈরি করি যে হোয়াট উই আর অফারিং, ঠিক আছে, রাইট। তাহলে আমার কাস্টমাররা কিন্তু, পসিবল কাস্টমাররা কিন্তু এই কথাগুলো দেখেই ট্রিগার হবে
এবং এই ট্রিগার হয়েই কিন্তু ও আমাদের ল্যান্ডিং পেজে চলে আসবে, ঠিক আছে? তো আমরা ওয়েবসাইট অ্যাডের ভিতরে যা লিখি সেটাই আমাদের অ্যাড প্রমিস, ঠিক আছে? আর ল্যান্ডিং পেজ প্রমিস কি, আমরা সত্যি আমাদের ওয়েবসাইটে কি অফার করতেছি সেটা কিন্তু আমাদের আবার ল্যান্ডিং পেজে থাকতে হবে। তাহলে এখানে আমরা বলছি যে অ্যাড প্রমিস ইকাল টু ল্যান্ডিং পেজ প্রমিস। তো আমরা যে অ্যাডটা প্রমিস করলাম সেটা যদি ল্যান্ডিং পেজে আমাদের কাস্টমারগুলো, পসিবল কাস্টমারগুলো যদি না পায়, তাহলে কিন্তু সেটার হচ্ছে এই অ্যাডের জন্য ভালো না, আমাদের ওয়েবসাইটের জন্য ভালো না। তার মানে আমাদের ইকুয়াল করতেছে না যে অ্যাড প্রমিসের সাথে ল্যান্ডিং পেজ। আমাদের অ্যাড প্রমিসের সাথে ল্যান্ডিং পেজের মিল থাকতে হবে। আমরা যদি অ্যাডে বলি যে 20% ডিসকাউন্ট, তাহলে ল্যান্ডিং পেজেও যায় 20% ডিসকাউন্ট হেডলাইনে সেই কথাটা পাইতে হবে কাস্টমারদেরকে। সো এটাকে আমরা ট্রাফিক ম্যাচ ইন্টেন্ট রুল বলি। তো আশা করি এখানে বিষয়টা ক্লিয়ার। আমরা মেসেজ ম্যাচ অপটিমাইজেশনে গিয়েও আমরা কিছু বিষয় দেখব। সেটা হচ্ছে কি, যে আমরা যে কিওয়ার্ড দিয়ে কাস্টমার মানে সার্চ দিচ্ছে, মানে আমরা পূর্ববর্তী যে আলোচনা করেছি সেটারই একটা অংশ আমি বলবো এটাকে যে মেসেজ ম্যাচ অপটিমাইজেশন। তো আমরা এখানে উদাহরণ হিসেবেই দেখাইছি, সেটা হলো কিওয়ার্ড সার্চ টার্ম, সেখান থেকে কাস্টমারের অ্যাডে আসে, অ্যাড থেকে আমাদের ল্যান্ডিং পেজে আসে, ঠিক আছে? সো আমরা বলছি যে সেখানে আমাদের ম্যাচ হতে হবে। এখানে একটা হচ্ছে, এখানে MAS না, MATCH এটা হবে ম্যাচ, ঠিক আছে, মিল হওয়া। তো এখানে দেখেন যে কিওয়ার্ডের কোনো কেউ একজন সার্চ করে অ্যাডে আসলো, অ্যাডে থেকে ল্যান্ডিং পেজে আসলো। তো আমাদের মেসেজ ম্যাচ ইন্টেন্ট যদি না হয়, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ট্রাফিক ম্যাচ ইন্টেন্ট যদি না হয়, তাহলে কিন্তু আমাদের বাউন্স ব্যাক হবে। তো সেটারই একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের কিওয়ার্ড হলো বেস্ট রানিং শুজ ফর ফ্ল্যাট ফিট, এটা সার্চ করলো কেউ, এটাও আমাদের কিওয়ার্ড, কিন্তু কাস্টমার এটা দিয়ে সার্চ করছে। অ্যাড হেডলাইনে সে এসে দেখলো বেস্ট রানিং শুজ ফর ফ্ল্যাট ফিট 2025 গাইড। সো এটা দেখার পরে সে দেখলো যে তার সার্চ রেজাল্ট যেটা আছে তার সাথে সে যা চাচ্ছে সেই ধরনের বিষয়ই আছে, ঠিক আছে? এবং সে এটাতে ইন্সপায়ার হয়ে ক্লিক করলো এবং ল্যান্ডিং পেজে গিয়ে দেখলো যে টপ রানিং শুজ ফর ফ্ল্যাট ফিট। তার মানে কি, ও যেটা চাচ্ছিল সার্চের, সে হেডলাইনও পাইলো, সে ল্যান্ডিং পেজেও পাইলো। তো এইভাবে যখন ম্যাচ হয় তখন আর বাউন্স ব্যাকটা হয় না, তখন ওই পসিবল কাস্টমারে পরিণত হয়। তো এটাকে আমরা আমরা যখন হেডলাইনগুলো তৈরি করি, আমরা কিন্তু এই ডিনামিক কিওয়ার্ড ইনসারশন যেটা ডিকে এর মাধ্যমেও আমরা সেটা করতে পারি কিন্তু, ঠিক আছে? তো সেটা কিভাবে করি, যে আমরা সেটা গুগল অ্যাডসে অলরেডি দেখে এসেছি। আমরা দেখি যে উদাহরণ হিসেবে গেট কিওয়ার্ডে প্রফেশনালস প্লাম্বিং সার্ভিস টুডে। তো আমাদের গেট তো থাকবেই, সব কিছুই ঠিক থাকবে, প্রফেশনাল এখানে হতে পারে গেট বেস্ট প্লাম্বিং সার্ভিস টুডে, এটা যদি হয় তাহলে ডিকেআই ওটাকেও নিয়ে আসবে, অথবা গেট গুড প্লাম্বিং সার্ভিস বেটার প্লাম্বিং সার্ভিস, বা এখানে যত ধরনের কথা থাকুক, এই কিওয়ার্ড ইনসারশনের মাধ্যমে সব ধরনের রিলেটেড কথাগুলোকে এই খাঁচায় ধরে নিয়ে আসবে। ফলে আমরা আমাদের অনেকগুলো এই ডিকেআইয়ের মাধ্যমে আমরা অনেকগুলো কিওয়ার্ডকে একবারে টার্গেট করতে পারি, ঠিক আছে? এখন আসি যে ল্যান্ডিং পেজ অডিট ফ্রেমওয়ার্ক, আসলে আমাদের ল্যান্ডিং পেজের ফ্রেমওয়ার্কটা কেমন হওয়া উচিত। তো দেখি আমরা যে যদি ম্যাচের কথা বলি, আমরা এগুলো সবগুলো আলোচনা করেছি, এখন একটা করে দেখব খুব সংক্ষেপে, যে ম্যাচ পেজে হেডলাইন কি সেই কিওয়ার্ড বা সার্চের সাথে মিলছে যা দিয়ে ভিজিটর আসছে আর কি, এটা হলো ম্যাচ। তারপর অ্যাবভ দ্য ফোল্ড ক্ল্যারিটি, যে স্ক্রল করার আগে 3 সেকেন্ডের মধ্যে ভিজিটর কি বুঝতে পারছে সার্ভিস কি, কোথায়, কেন আপনাকে বেছে নেবে এবং পরবর্তী পদক্ষেপটা কী,
এই ব্যাপারটা। আরেকটা ব্যাপার আছে যে হচ্ছে যে স্ক্রল করার আগেই 3 সেকেন্ডের মধ্যে ভিজিটর কি বুঝতে পারছে, মানে আপনি ধরেন যে প্রথম একজন ভিজিটর যখন ল্যান্ড করে তাকে রুলস হলো প্রথম 20 সেকেন্ডের মধ্যে 20% সে দেখে ফেলে আপনার ওয়েবসাইটে, এবং যখন স্ক্রল শুরু করবে এই স্ক্রল শুরু করার আগেই সে আপনার সার্ভিস কি কোথায়, কেন আপনাকে সে বেছে নেবে, এবং তারপর আপনি পরবর্তী পদক্ষেপের জন্য ওখানে কোনো একটা সিটিএ যুক্ত করেছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের অ্যাবাউট দ্য ফুল ক্ল্যারিটিতে থাকতে হবে। তারপরে সিটিএ স্ট্রেন্থ, সিটিএ হলো আমি আগেই বলেছি সিটিএটা দুর্বল, সেটা সাবমিট টাইপের সিটিএ দেওয়া যাবে না, দিতে হবে গেট এ ফ্রি এস্টিমেট অথবা কল নাও ফ্রম সেম ডে সার্ভিস, এই ধরনের কথাগুলো দিতে হবে। এবং সিটিএর বাটনের কালার কম্বিনেশন ঠিক থাকতে হবে, ভিজিবল হতে হবে। ফর্ম ফিকশন, তো ফর্ম ফিকশনে আমাদের কিন্তু 9টা-10টা ফিল্ড রাখা যাবে না, এখানে 4-5টা ফিল্ডের মাধ্যমে কাজ সেরে ফেলতে হবে। ট্রাস্ট এলিমেন্টে আমরা লম্বা আলোচনা করেছি। ট্রাস্ট এলিমেন্টে আমাদের ওখানে যে 10টা হচ্ছে 10 ধরনের ট্রাস্ট এলিমেন্ট দেখছি, ওই ধরনের ট্রাস্ট এলিমেন্ট আমাদের এখানে যুক্ত করতে হবে। আর মোবাইল এক্সপিরিয়েন্স কেমন হতে হবে, মোবাইল এক্সপিরিয়েন্সে আমাদের পেজ দ্রুত লোড হতে হবে, মোবাইল ফ্রেন্ডলি তো হবেই, স্টিকি কল বাটনটা থাকতে হবে। আবার ফন্টটা যেন আবার ছোটো স্ক্রিনে, মোবাইলে স্ক্রিনে পড়া যায় এমনও কিন্তু হতে হবে। তারপরে আসতেছে হলো কনভার্সন পাথ ক্ল্যারিটি, এই যে জিনিসটা যে পেজে একটা স্পষ্ট অ্যাকশন আছে নাকি অনেক লিঙ্ক ব্লগ গ্যালারি দিয়ে মনোযোগ বিভক্ত হচ্ছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের কনভার্সন পাথ ক্ল্যারিটি একটাই স্পষ্ট আমাদের অ্যাকশন বাটন থাকতে হবে, এবং সেটাকে স্টিকি করতে হবে। এবং যদি আমরা যারা হচ্ছে ওয়েব পেজ থেকে মানে ল্যাপটপ বা ট্যাবলেট এগুলোর থেকে ঢুকতেছে, তো এখানে সে যেন মানে খুব ইজিলি এই সিটিএ বাটনটা খুঁজে পায়, এটাকে রাখতে হবে। আর ফোনের ক্ষেত্রে আমাদের সিটিএ বাটনটা স্টিকি সিটি বাটনটা রাখতে হবে, এবং সেটা যেন তার থাম জোনের মধ্যে থাকে। ঠিক আছে, সো দ্যাটস ইট। তো আজকে এই আলোচনাই ছিল আমাদের।